15 বছরের সীমাহীন দুঃশাসন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং নানা অনিয়ম এবং দুর্নীতি থেকে মুক্ত করে গত 2 মাস আগে আজকের দিনে গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের 2 মাস পূর্তিতে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সাথে আলোচনা করতে। গত 2 মাসে আসলে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে এই সরকার, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে তিনজন অতিথি আজকে আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং আমাদের সাথে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও লেখক সৌরভ হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের আজকের আয়োজনে পুরো সময় জুড়ে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আলোচনায় যেতে চাই। মাহিন সরকার, আপনার কাছে আপনাদের আন্দোলনের ফসল, আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন তার সাথে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা এবং সব মিলে যেই সরকারটাকে আসলে মনে করা হচ্ছিল হয়তো বা এখান থেকে আসলে আমরা মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটিকে আপনারা এমন একটি কঠিন চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সেখান থেকে মানুষকে আসলে মুক্ত করে একটি স্বাধীনতার যে সত্যিকারের স্বাদ সেটি দিতে, মানে মানুষ বলছে যে তারা সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেয়েছে। সেখান থেকে যে সরকার গঠিত হয়েছে সে সরকারের প্রতি মানুষের প্রত্যাশাও আসলে সেই অনেক বেশি ছিল, আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন আপনারা, ছাত্র আন্দোলনে যারা আছেন তারা এবং সরকার, দুটো মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। সরকারের কাছ থেকে প্রত্যাশা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে প্রত্যাশা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক চেষ্টা করেছে আর জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং এখন চেষ্টা করে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যে দুর্যোগগুলো আছে, আপনারা জানেন প্রথম 1 মাসের মধ্যেই কিন্তু প্রথমে বিচার বিভাগীয় কূ হওয়ার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি আনসার বাহিনীর নেতৃত্বে কিন্তু সচিবালয় ঘেরাও, সেখানে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সবগুলোই কিন্তু আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে আমরা কিন্তু ঠেকিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই বড় ধরনের সফলতা। তার পাশাপাশি আমরা ছাত্র সমাজ পুলিশের ভেতরে কি হচ্ছে সেগুলো নজর রাখছি। তো আপনারা জানেন যে কিছুদিন আগেই গত মাসে একটি ভয়াবহ দুর্যোগ বা রাজনৈতিক যে বন্যা, সেই বন্যা কিন্তু হয়েছে বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, ত্রাণ কার্যক্রম চালিয়েছে। এর পাশাপাশি এখন যখন উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ অঞ্চলে দুর্যোগ নেমে এসেছে, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে হয়তো আমাদের এই কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং আমাদের লোকবল আগের মতো নেই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সরকারের কথা বলতে গেলে আসলে এই সরকার হলো বিপ্লবকে ধারণ করে এমন একটি সরকার। হয়তো পুরোপুরি বিপ্লবী সরকার আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু বিপ্লব এর স্পিরিটকে ধারণ করে। সেই জায়গা থেকে এই সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু অনেক জায়গায় আমরা দৃশ্যমান অনেক কিছু দেখতে পাচ্ছি না। এর মূল কারণ হিসেবে আমি মনে করি যে প্রশাসনিক যে জটিলতাগুলো আছে বা আমলাতান্ত্রিক জটিলতা, সেই আমলাতান্ত্রিক জটিলতার কাছে এই সরকারের যে উদ্যোগগুলো সেগুলো অনেকখানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে প্রশাসনিক যে সংস্কার, সেই প্রশাসনিক সংস্কারের কাজ চলমান রয়েছে। আমি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষ আসলে দৃশ্যমান যে উন্নতি সেগুলো দেখতে পাবে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই যেই স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে এই সরকারকে বসিয়েছে ছাত্র জনতা, সেগুলো দৃশ্যমান। কিন্তু আপনি যে বলছিলেন যে অনেক ক্ষেত্রে আসলে যেভাবে প্রত্যাশা করা হচ্ছিল সেভাবে সেই প্রতিফলন হচ্ছে না বা অনেক জায়গায় হয়তো বা দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, এর পেছনে আসলে কারণ কি মনে করেন আপনি? এর পেছনে কারণ আমি আসলে বলতে চাচ্ছি যে সেক্টর ভিত্তিক
আলোচনা করাটা বেটার, কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো র্যাপিড সলিউশন দরকার। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি যদি তাকাই, সেখানে আমি দেখতে পাবো যে এখনো র্যাপিড সলিউশন সেগুলোতে হয়নি। যেমন আইন শৃঙ্খলা ব্যবস্থা, এটাকে কিন্তু আপনি কোন তত্ত্ব দিয়ে আসলে বিশ্লেষণ না করা উত্তম হবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা এটাই উন্নতি করতে হবে এবং এই সরকারের প্রধানতম একটা দায়িত্ব। তার পাশাপাশি আরেকটি এবং সর্বপ্রধান যদি কোনো একটা ব্যাপার থাকে, সেটা হলো আহতদের চিকিৎসা এবং যে নিহত হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখছি আমরা এই বিষয়টা নিয়ে আসবো। আসলে যারা আন্দোলনে আহত হয়েছিলেন বা যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার কেমন আছে, তাদেরকে এখন পর্যন্ত সরকার আসলে কি করেছে, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমি সৌরভ ভাইয়ের কাছে দিতে চাই। সৌরভ ভাই, সংস্কার নিয়ে আসলে নানান কথা হচ্ছে। এই সরকারের সবচেয়ে বড় এজেন্ডা কিন্তু সংস্কার, এবং আজকে প্রধান উপদেষ্টাও কিন্তু প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন যে সংস্কারই হচ্ছে একমাত্র মুক্তির পথ, এবং তিনি বলছেন যে নির্বাচন কেমন হবে সেটাও নির্ভর করছে সংস্কারের উপর, এবং সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পেরেছি? এবং এর সাথে একটু প্রশ্ন যোগ করে দিতে চাই, সংস্কার প্রক্রিয়া এখন যেভাবে চলছে সেটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? মাহিন যেভাবে বললেন এবং সিদ্দিক ভাই বলবেন, বিষয়টি হচ্ছে যে মানুষের যে দৈনন্দিন যে চাহিদা, দৈনন্দিন যে প্রয়োজন, সেটা কিন্তু সবার আগে মেটাতে হবে। একটা হচ্ছে নিরাপত্তা, যেটা মাহিন বললেন, আরেকটা হচ্ছে নিত্যপণ্যের দাম। এই আন্দোলনের সাধারণ মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জীবন দিয়েছে, তারা কিন্তু এই সংস্কারটার এতটা বোঝে না। তারা বোঝে যে আমি রাস্তায় ঢাকা শহরে নেমে, ঘর থেকে নেমে গন্তব্যে সহজে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে পৌঁছতে পারছে কিনা, আবার ফিরে আসতে পারছে কিনা, নিত্যপণ্যের দাম ক্রমেই বাড়ছে না স্থিতিশীল আছে না কমছে, এটা কিন্তু তাদের প্রধান প্রশ্ন। আমি আসার পথেই ফেসবুকে এক বন্ধুর মন্তব্য দেখছিলাম যে রাষ্ট্র সংস্কারের আগে রাস্তা সংস্কার করুন। এটা ঢাকা শহর নিয়েই হয়তো বলেছে, দ্রব্যমূল্যের দাম কমান। সংস্কার কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এটা চলমান প্রক্রিয়া। আমরা কোনো না কোনোভাবে সংস্কার যদি এই কাঠামোগত সংস্কার না হয়, সংস্কার এক ধরনের হবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের বেশি এটা সংস্কার হয়নি, সংস্কার হতে হতে একটা পর্যায়ে এসেছে। বাংলাদেশের 53 বছর সংস্কার সফল না হতে পারে, কিন্তু সংস্কারের উদ্যোগ কিন্তু বিভিন্ন সময়ে ছিল। প্রথমত প্রশাসনিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার, শিক্ষার সংস্কার। আগে তো একটা সিদ্দিক ভাইয়ের মনে আছে হয়তো, যে যখন যে সরকার আসতো, বাংলাদেশ স্বাধীনতার পর যে সরকার আসছে একটি শিক্ষা কমিশন করতেন, এবং কোনো কোনো সরকার দুবার করেছে। কিন্তু ওই কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে, বাস্তবায়ন তো দূরের কথা, প্রকাশিত হওয়ার আগে ওই সরকার চলে যেত। তো নতুন সরকারের দায়িত্ব হয়েছে আরেকটি কমিশন করা। তা আমরা চাই না যে এই যে রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে এটা হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস চমৎকারভাবে বলেছেন, এবং তিনি তার এই সাক্ষাৎকারটা কিন্তু অন্য রাজনীতিকদের বা অন্য বিজ্ঞানীদের বা অন্য কোনো বিশেষজ্ঞের সাক্ষাৎকারের মতো না। একেবারে সাধারণ একজন নাগরিক যেভাবে ভাবছেন, রাষ্ট্রকে যেভাবে দেখছেন, তিনি প্রথম দিনেও একই কথা বলছেন, এভাবেই বলছেন, এবং তার আবেগের কথা বলছেন, তার ভালোবাসার কথা বলছেন, তার চিন্তার কথা বলছেন। এবং সেখানে কিন্তু বলছেন যে সংস্কার মানে কি, রাষ্ট্রের যেসব রাষ্ট্র তো জনগণের, তো জনগণ তার ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করা, আর যে অনুকূল পরিবেশ করার ক্ষেত্রে যা নতুন করে করা দরকার সেটি করা। আইনগত বাধা, যেমন নির্বাচনের ক্ষেত্রে একটা তো আমাদের রাজনীতিকরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটা ঠিক করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই এখানে কিন্তু খুব সহজ, যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে নির্বাচনী এই সংস্কার অনেকখানি বাস্তবায়িত হবে, মানে
এবং রাজনৈতিক দলগুলোর কথা বলে। সাংবিধানিক সংস্কারের প্রশ্নটি আসছে এবং সেটি কোন পর্যায়ে যাবে, কতদূর যাওয়া যাবে। আবার রাজনৈতিক দলগুলোর কিন্তু চাপও আছে। সংস্কারের আগে অন্তর্বর্তী সরকারে কিন্তু চিন্তা ছিল যে কমিশনগুলো কাজ করার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, আলোচনা করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে যে আপনি সব কিছু ঠিকঠাক করার পর আমার সাথে আলোচনা করবেন এবং সেটা তো কাজে দেবেন, মানে আমার আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। সুতরাং আরেকটি ব্যাপার যেটা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এই যে ছাত্রগণ অভ্যুত্থানের 2 মাস পূর্তি উপলক্ষে একটা সমাবেশ করা হয়েছে। সেই সমাবেশে কিন্তু কিছু সমালোচনার কথা বলছে। মাহিন যেমন বললেন, তারাও এরকম বলছেন যে বিশেষ করে সিন্ডিকেট বলেছে, নিত্যপণ্যের দামের ক্ষেত্রে সিন্ডিকেটের কথা বলছে, যে সিন্ডিকেট আমরা তো আগের সরকারে আমরাও শুনে আসছি এবং মন্ত্রীরাও বলেছেন যে সিন্ডিকেটকে আমরা করতে পারছি না, ধরতে পারছি না। এখন পর্যন্ত আমরা আসলে এই যে সিন্ডিকেটের কথা আমরা আগের সরকারের আমলে আসলে শুনেছি এবং সরকারের পক্ষ থেকে, মন্ত্রীদের পক্ষ থেকে সবসময় এটা অস্বীকার করা হতো, ব্যবসায়ীদের পক্ষ থেকে অস্বীকার করা হতো, কিন্তু আমরা বিভিন্ন সময় প্রতিবেদনে সেটি দেখতাম। এখনও কিন্তু একই অবস্থা হচ্ছে, সিন্ডিকেটের কথা শুনছি, সরকার হয়তো এখন অ্যাডমিট করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিন্ডিকেটকে আমরা ধরতে দেখছি না, কোনো ব্যবস্থা নিতে দেখছি না। মানে সমস্যাটা আসলে কোথায়? আপনি এই প্রসঙ্গটা যেহেতু তুলেছেন, সাধারণ মানুষের আগ্রহের জায়গায় কিন্তু এখানে তারা আসলে মানে নিত্যপণ্যের বাজারে গিয়ে আসলে তারা স্বস্তি পাচ্ছে কিনা, সেই স্বস্তি তো আসলে মিলছে না। না, এখন প্রথমত হচ্ছে সমস্যাটি সরকার কতটা অনুধাবন করে। যেমন সরকার যেসব ক্ষেত্রে অনুধাবন করেছে, দ্রুত পদক্ষেপ নিয়েছে, বিচারের ক্ষেত্রেও নিয়েছে, মামলার ক্ষেত্রে নিয়েছে, প্রশাসনিক সংস্কারও কিন্তু হয়েছে এক ধরনের, মানে রদবদল, পদোন্নতি, কাউকে অবসরে পাঠানো পুলিশের মধ্যে হয়েছে। কিন্তু বাজার ব্যবস্থাপনায় যে কাজটি করা দরকার, এখানে হচ্ছে জনগণকে, ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী, নাগরিক সমাজ, সবাইকে নিয়ে করতে হবে, শুধু প্রশাসনের উপর নির্ভর করতে হবে। আমরা একটু বিরতির আগে আমরা অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসতে চাই যে ডক্টর ইউনূস বারবার বলছেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। মানে আগে যেটা আসলে করার সুযোগ ছিল না, সমালোচনা শুনতে পারতেন না। সমালোচনার জায়গা থেকে আপনি যদি বলেন এই সরকারের আসলে সমালোচনার জায়গা বড় দাগে আপনার কাছে কোন জায়গাটা মনে হয় যে আসলে সরকার হয়তো ঠিকমতো কাজ করতে পারছে না সেই জায়গাটাতে? হুসাইন শাহাদাত, আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে দুজন আছেন, আমার প্রিয় সৌরভ ভাই আছেন এবং আমাদের একজন তরুণ তুর্কি, যার কারণেই আমরা আজকে বাংলাদেশে একটা নতুন অভিযাত্রার পথে হাঁটছি, সেই অন্যতম সমন্বয়ক কেন্দ্রীয় মাহিন সরকার, তাকেও শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন। আমি এতক্ষণ পর্যন্ত মাহিন সরকার এবং সৌরভ ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আজকে এই সরকারের 2 মাস, আমরা যদি একটা সরকার হিসেবে বিবেচনা করি, 2 মাস খুব লম্বা সময় নয়। ব্যক্তি জীবনে অনেক সময় হয়তো দৃষ্টিভঙ্গিগত কারণে এই সময়টাকে একেবারে ছোট করেও দেখারও কোনো কারণ নেই, কিন্তু আমাদের বিবেচনার প্রথম যেটি, এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে এমন একটা পরিস্থিতিতে যেটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ক্ষমতায় আসা না। একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন, সরকারের পলায়ন এবং এরপর ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বভার গ্রহণ এবং তার নেতৃত্বে এই সরকার মানে গঠন। এবং এই সরকারের 21 সদস্য বিশিষ্ট সরকার, 41টা মন্ত্রণালয়, তাদের পাহাড় সম সংকট নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। এই সংকট যেটা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, এই সংকটের সাথে একটু আগে মাহিন বলেছে যে পরপর দুটো মানে আমাদের প্রাকৃতিক বড় দুর্যোগ, এবং এই দুর্যোগের সাথে এই রাষ্ট্র এবং এই সরকারকে অকার্যকর করার জন্য যে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, তাদের সমর্থক এবং তাদের অব্যাহত ষড়যন্ত্র, এগুলো নিয়ে এই সরকারকে কাজ করতে হচ্ছে। এখন এইগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা হয়তো বলতে পারি যে 15 বছরের জঞ্জাল, 15 বছরের যে সংকট, সেই আপনি নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, অর্থনৈতিক খাত বলেন, সব জায়গায় যেগুলো আছে, রাতারাতি 2 মাসের মধ্যে এটা আমরা খুব বেশি অগ্রগতি প্রত্যাশা করতে পারি, কিন্তু সেইটা বাস্তবায়ন এটা কঠিন চ্যালেঞ্জ। তো এই বক্তব্য দিয়ে তো বেশি দিন আমাদের চলা যাবে না, আমাদেরকে বাস্তবতাটা
মানতে হবে। যেমন একটু আগে সৌরভ ভাই বলেছেন, মাহিনের বক্তব্যের মধ্য দিয়ে এসেছে যে আমরা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের মতো একটা দেশে 7 দিন যেখানে কোনো রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা মানে বাহিনী কোনো কাজ করেনি, সেখানে আমাদের ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কাজ করেছেন। পুলিশ বাহিনী ফিরে এসেও তারা সেই মতো কাজ করছেন না। আপনি ট্রাফিক নিয়ন্ত্রণের যদি এখন চিত্র দেখেন, যেটা বলছিলেন যে রাস্তা মেরামত করেন আগে, আপনি যদি দেখেন ঢাকা শহরে যারা এক্সপ্রেসওয়েতে চলাফেরা করে সেটা, কিন্তু ফ্লাইওভারগুলো আপনি হানি ফ্লাইওভারে আপনি উঠে দেখেন যে আমি এশিয়াটিক সোসাইটিতে প্রতিদিন যাই, এখানে যে চিত্র দেখি আমি, গাড়ি এখন সাধারণত নেই না এইদিকে, তো যে চিত্র আমরা সেখানে দেখি যে সেই যাদের দায়িত্ব সরকারকে সহযোগিতার করা তারাও সেখানে করতে। এখন প্রশ্ন হচ্ছে সরকার তো তাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করে সেই নিশ্চয়তা বিধান করা, তাদেরকে বাধ্য করা। কিন্তু আমরা এই সরকারের নানা রকমের যে সীমাবদ্ধতা দেখছি, সেই সীমাবদ্ধতার মধ্যে একটা হচ্ছে যে যে জায়গায় যাদেরকে যে দায়িত্বটি পালন করানোর মানে প্রয়োজন, সেটা অনেক ক্ষেত্রেই এই সরকার এখন পর্যন্ত সেটি সম্ভব হচ্ছে না। আপনি বাজারে বলেন, আমরা দেখছি আক্ষরিক করতে বাংলাদেশের মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি কিন্তু হ্রাস পাচ্ছে। এটি কি আসলে সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, যাদের দায়িত্ব আছে, তারা কি আসলে বিষয়গুলো বুঝতে পারছেন না আসলে কোথায় কি দিতে হবে? মানে তাদের অনভিজ্ঞতার কোনো কারণ, নাকি আসলে তারা ইচ্ছাকৃতভাবে এটা করছেন? এইটা একটু আপনাকে জানতে চাইবো আপনার কাছ থেকে বিরতির পরে এসে আপনার কাছে আমি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করছি সে অন্তর্বর্তী সরকারের 2 মাস নিয়ে। আমরা বিরতিতে যাচ্ছি এই মুহূর্তে, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আবারও আলোচনা ফিরতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে যেটি বিরতির আগে প্রশ্ন করছিলাম, আপনি যেটি বলছিলেন যে সরকারের বিভিন্ন জায়গায় যাকে যেখানে বসানো দরকার, যেভাবে পরিচালনা করা দরকার, সেটা হচ্ছে না। আমার প্রশ্নটা ছিল যে সরকারের যারা পরিচালনা করছেন, উপদেষ্টা পরিষদে আছেন, তাদের কি আসলে তারা কি বুঝতে পারছেন না, বা তাদের জানার কোনো ঘাটতি আছে কিনা এই জায়গাটা? যে দেখুন, আমি যেটা বলছিলাম, এই সরকারের যাদের নিয়ে গঠিত হয়েছে তারা বাংলাদেশের সকলেই পরিচিত মুখ, এবং তারা নিজেদের ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একজন সফল মানুষ, পেশাগত জীবনে তারা প্রত্যেকেই সফল মানুষ। ফলে তাদের অদক্ষতা আছে এটা বলার দুঃসাহস আমার নেই, এবং তারা মানে দেখতে পাচ্ছেন না বা করছেন না সেটাও বলা খুব কঠিন। কিন্তু বাস্তবতা হলো ওনাদের চারদিকের সংকটের বেড়াজালটা এত বেশি মানে শক্ত যে তারা ইচ্ছে করলেও হয়তো এটি করতে পারছে না। তবে এখন আবার একটা দেখছি কেউ কেউ বলছেন যে এই সরকারে যারা যুক্ত আছেন বেশিরভাগই হচ্ছেন পেশাজীবী মানুষ, রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা রাজনৈতিক মানে ক্রিয়াকর্মের সাথে অভিজ্ঞতা আছে, এই ধরনের কোনো লোক এখানে নেই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ সংকটের সাথে একটা রাজনীতির সম্পর্ক আছে। এই প্রশ্নটা কিন্তু এখন অনেকেই করছেন, এবং এটা মনে করছেন যে এখন কি পুনর্গঠন করে এই সরকারের পুনর্গঠন করে এটা কি মানে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন বা রাজনীতির সাথে যুক্ত এরকম লোককে যুক্ত করার এটাও কথা হচ্ছে। কিন্তু এটা কি হবে বা হতে হবে এটা আমি বলছি না। কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে 21 জন সদস্য আছেন, এবং তারা বিভিন্ন মন্ত্রণালয়ের যেখানে আছেন সেগুলো সংকট মোকাবেলার সাথে ওনাদের উপর বাড়তি চাপ আছে। আরেকটা হলো জনপ্রত্যাশার জন্য তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপও কিন্তু তৈরি হয়েছে। এই মনস্তাত্ত্বিক চাপগুলো অতিক্রম করে যে বিদ্যমান সংকটগুলো, সেই সংকটগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করা, সেটা দৃশ্যমান এখন হয়। আমি একটা জিনিস শুধু বলতে চাই যে আপনি দেখেন এই সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, কিন্তু যে আন্দোলনের ফসল হিসাবে তারা নিজেদেরকে দাবি করেন, সেই আন্দোলনের যারা মানে আছেন শিক্ষার্থী, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু এক ধরনের স্থবিরতা, এবং অন্যান্য অনেক ক্ষেত্রে চেয়ে শিক্ষা অঙ্গনের স্থবিরতা এবং শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত মাত্রায় এই সরকারের দৃশ্যমান কার্যক্রমের সেটার কিন্তু প্রবলভাবে ঘাটতি আছে। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে রাজনৈতিক সরকার আসলে তো শিক্ষা সংস্কারের একটা কমিশন গঠিত হয়, 6টা কমিশন গঠিত হলেও শিক্ষা সংস্কারের ব্যাপারে কোনো কমিশন তো নাই, উচ্চ পর্যায়ের কোনো কমিটি গঠন করতেও আমরা এখনো দেখিনি। অথচ শিক্ষা সংস্কার, বিশেষ করে আপনি আমাদের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ঘন ঘন পরীক্ষা নিরীক্ষার নামে যে অব্যবস্থা তৈরি হয়েছে সেটাতে অ্যাড্রেস করা খুবই জরুরি। তো আমরা যেটা বলতে চাই যে 2 মাস সরকারের হয়েছে, আমরা মনে করি যে এই পর্যন্ত সরকার অনেকগুলো ইতিবাচক দৃশ্যমান
মানে অর্জন সরকারের হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনগণের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটার সাথে ফারাকটা তো বাড়ছে, এবং এটা যদি অব্যাহত থাকে, বাড়াটা যদি অব্যাহত থাকে, তাহলে এটা সরকারের জন্য যেরকম স্বস্তিদায়ক হবে না, আমাদের কারো জন্য স্বস্তিদায়ক হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার যেটা বলে থাকেন যে আমরা যদি কোনোভাবে ব্যর্থ হই বা হই, সেটা দেশের জন্য। যেটি ডক্টর সিদ্দিকুর রহমান বলার চেষ্টা করেছেন যে রাজনীতিবিদদের এখানে সম্পৃক্ত করা সংস্কার কার্যক্রমে, সেটি আমরা আমাদের যেহেতু অর্থনীতি একটা বড় খারাপ অবস্থার মধ্যে আছে, অর্থনীতির সংস্কারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার সেভাবে যায়নি, এবং ব্যবসায়ীরা বলা শুরু করেছেন যে আমাদেরকে বাদ দিয়ে বা আমাদের সাথে আলোচনা না করে আসলে কোনো কিছু করা যাবে না। এই যে আলোচনার একটা দূরত্ব কি আপনি দেখতে পান যে সরকারের সাথে অন্যান্য সেক্টরে? প্রথমেই বলবো যে কোনো সরকারের 2 মাসের মধ্যে 2 মাস সময় যথেষ্ট নয় যে তাদের মূল্যায়ন করার, সফল না ব্যর্থ। সরকার চেষ্টা আছে। যে কথাটা বলবো যে অভিজ্ঞতার অভাব আছে, কারণ রাষ্ট্র পরিচালনাতে একটা মানে একটা কারিগরি দিক আছে, মানে প্রাত্যহিক যে কাজগুলো, তাই অভিজ্ঞতা থাকলে যেটা সহজ, অভিজ্ঞতা না থাকলে একটু কঠিন হয়। দ্বিতীয় হচ্ছে সরকার চলে কাদের উপর নির্ভর করে, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে। তো এই প্রশাসনের তো আমরা অনেকেই জানি যে প্রশাসনের একটা হজবরল অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও। সুতরাং সরকারকে বেশ কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। তো তার প্রথম অগ্রাধিকার, এবং সেটি যথার্থই দিয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের নিরাপত্তা দেওয়া। যদিও কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, মব জাস্টিসের শিকার হয়েছে অনেকে। আরেকটি সামাজিক বিষয়ে সেটি সরকারের বোধহয় যোগ দেওয়া উচিত। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় মাহিন সরকার আছেন এখানে, যে বলবো যে বিশেষ করে নারীর নিরাপত্তা, অনেকে কিন্তু এই অভিযোগটি করেন। এটি কিন্তু রাজনৈতিক অভিযোগ না যে আমরা এখন রাস্তায় বের হলে ভয় পাই, বের হতে ভয় পাই। অনেকে আমাদের পোশাক নিয়ে প্রশ্ন করে, অনেকে মানে নানা রকম হেনস্থা করার চেষ্টা করে। এটি একটি সংখ্যালঘুদের ব্যাপারে সরকার সামনে যেহেতু পুজো, এবং বেশ তৎপর, সেনাপ্রধান গিয়েছেন। আজকে দেখলাম যে জি, মানে এই জায়গাগুলোতে আসলে এই জায়গাগুলোতে আপনি যে কথাটি বলছেন যে সরকার এক মিনিট, রাজনৈতিক দলগুলো যখন পরিচালনা করে মনে করে কারো প্রয়োজন নেই, কারো পরামর্শের দরকার নেই। এই সরকারটি যেহেতু আসছে গণ আন্দোলনের মাধ্যমে, তাদের উচিত স্ব ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে স্টেক হোল্ডার যাদের অংশীজন যারা, তাদের সঙ্গে আলোচনা করে, সেটা শিক্ষক, ব্যবসায়ী, মাহিন সরকারের কাছে একটু যেতে চাই যে সবার সাথে। জি মাহিন, আপনাকে যেটি আমি প্রশ্ন করছিলাম যে এই আপনাদের তো অনেক প্রত্যাশা ছিল সরকারের কাছে, কিন্তু সেই প্রত্যাশার জায়গায় সবচেয়ে বড় জায়গায় যেটা, যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এই আন্দোলনে, তাদের অবস্থা কি? তাদের ব্যাপারে সরকার আসলে কি আপনাদের প্রত্যাশা অনুযায়ী সরকার তাদেরকে সহযোগিতা করছে চিকিৎসা ব্যাপারে, সব কিছুতে, যারা বিশেষ করে আহত আছেন? দেখুন, এটি আসলে আমাদের প্রধানতম কনসার্নের জায়গা, কারণ যাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা বলি, বা আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, কেউ কেউ হয়তো বিপ্লব আমরা বলি, তো যাদের স্যাক্রিফাইসের মাধ্যমে এত বড় ঘটনা সংঘটিত হয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি, বা এই সরকারের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের কাছে যতটুকু যাওয়া দরকার আমরা গিয়েছি এবং যাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে আমরা আশা করেছিলাম যে তাদের প্রতি অনেক বেশি দ্রুততম সময়ের মধ্যে যে দায়িত্বগুলো, সেই দায়িত্ব সরকার পালন করবে। যেমন স্বাস্থ্য উপদেষ্টা, আমরা বরাবরই বলছি যে আসলে যারা আহত তারা কুইক রেসপন্স চান, কারণ এখানে জীবন মৃত্যুর প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যাশা অনুযায়ী আসলে সেই রেসপন্স আমরা সরকারের থেকে পাচ্ছি না, এবং এটা আসলে লুকোছাপার কোনো বিষয় না। এই জায়গাটাতে অবশ্যই সরকারকে জোর দিতে হবে, এবং আমরা 9 দফার মধ্যেই কিন্তু দাবি করেছিলাম যে যারা নিহত হয়েছে সেই পরিবারকে কিন্তু প্রয়োজনীয় ভাতার ব্যবস্থা হোক, বা
এবং তাদের সেখানে পরিবারের চাক- সদস্যদের হ্যাঁ, চাকরির সদস্যদের ব্যবস্থা চাকরির পরিষ্কার ব্যবস্থা। আপনার সেটা কিন্তু 9 দফার মধ্যেই ছিল মধ্যেই ছিল। ফ্যাসিস্ট হাসিনার প্রতি। তো জি। এই সরকারের কাছে কিন্তু আমরা এর চেয়ে কম দাবি করব, এটা ভাবাটা একটা হাস্যকর বিষয়। বিষয় না। আপনার কাছে আবারও ফিরবো দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনায় ছিলাম, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। মাহিন সরকার, আপনাকে দিয়ে আপনি যেটা বলছিলেন যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সহায়তার বিষয়টি সরকারের প্রত্যাশা অনুযায়ী আপনার সেভাবে পাননি। এখন কি অবস্থা এবং আপনারা এই মানে সরকারকে আসলে এই মুহূর্তে কি বার্তা দিতে চান তাদের সহায়তার বিষয়ে, তাদের চিকিৎসার ব্যাপারে? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তারা হলেন এই আন্দোলনের সবচেয়ে বড় নায়ক। এবং তার বিনিময়ে আসলে আমরা স্বাধীনভাবে এখানে বসে আসলে কথা বলতে পারছি। তো তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আপনারা চিকিৎসার ব্যবস্থা করবেন। শুধু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করলেই তো হয় না, কারণ যারা আহত হয়েছেন অধিকাংশই দেখা যাচ্ছে তারা ওয়ান অ্যান্ড অনলি আর্নিং মেম্বার। তো তাদের যে অর্থনৈতিক দায়িত্ব, সেই অর্থনৈতিক দায়িত্ব নিতে হবে এবং পরবর্তীতে পুনর্বাসন, যেটি আমরা 9 দফার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছিলাম, সেই পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। আর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের দায়িত্ব আপনাদের নিতে হবে। সেটি আপনারা ভাতার ব্যবস্থা করে করবেন, নাকি সেই শহীদ পরিবারের যোগ্যতার ভিত্তিতে একজনকে চাকুরির মাধ্যমে করবেন, সেটি আপনারা অবশ্যই বিবেচনায় রাখবেন এবং এটি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের বাস্তবায়ন করতে হবে। কারণ তা না হলে সরকার কিন্তু তার যে গ্রহণযোগ্যতার জায়গা সেটি আস্তে আস্তে হারিয়ে ফেলবে। এই একটা জায়গা যেখানে আপনাদের খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা পদক্ষেপ দেখতে চাই। জি অবশ্যই। আমরা একেবারে শেষের দিকে সৌরভ ভাই, মানে এইটা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বিচারের জায়গাটাতে যারা এই যে ছাত্রদেরকে গুলি চালিয়েছে বা এতগুলো মানুষ মেরেছে, তাদের বিচারের প্রক্রিয়া সময় যদিও কম, এটি অনেক বড় আলোচনা, তারপরেও যদি আপনি 1 মিনিটের মধ্যে বলতে চান সেটার অগ্রগতি আমরা আসলে যে কোনো বিচারের গ্রহণযোগ্যতা থাকতে হয়, বিশ্বাসযোগ্যতা থাকতে হয়। না হলে বিগত সরকারে আমলে অনেক বিচার, অনেক মামলা সম্পর্কে যে প্রশ্ন উঠেছে, আমরা আশা করি যে এই সরকারে আমলে প্রশ্নগুলো উঠবে না। কিন্তু ইতিমধ্যে যেভাবে মামলা হয়েছে, আপনি সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, শিক্ষাবিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ইতিহাসবিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, মানে সংস্কৃতি কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা। তিনি যদি অপরাধ করে থাকেন, এই সরকারের ওই বিগত সরকারের দালালি করে থাকেন, সেই দালালির যদি কোনো ধারায় পড়ে সেটা মামলা হবে, এমনকি তার সহযোগী হিসেবেও হতে পারে। কিন্তু হত্যা মামলা আপনি এটা তো প্রমাণ করতে পারবেন না। হত্যা মামলায় আপনার চাক্ষুষ প্রমাণ থাকতে হবে যে ঘটনাকে ঘটিয়েছে, কোথায় ঘটিয়েছে, সাক্ষী কে ছিল। এখন এই যে গয়রহ মামলা, আওয়ামী লীগ আমলে যে গায়েবী মামলা ছিল, গায়েবীর জায়গায় যে গয়রহ মামলা করে এটি কিন্তু বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এক ধরনের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই ব্যাপারে মনে করি যে সরকারের সতর্ক থাকা উচিত। সরকারকে এই জায়গায় নিশ্চয়ই সতর্ক। আসলে সময় একেবারে শেষের দিকে, আমি আর প্রশ্ন করলাম না। ডক্টর সিদ্দিকুর রহমান, এই বিষয়ে আপনি যদি বলতেন। আমি যেটি বলতে চাই যে এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই এবং আমরা যেটা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারটি পরিচালিত হচ্ছে এবং এই সরকারে অনেক যোগ্যতম ব্যক্তিরা আছেন। তারা জনগণের যে চোখের ভাষা, তাদের যে প্রত্যাশার জায়গাটা, সেটা তারা উপলব্ধি করবেন এবং সেই অনুযায়ী তারা জন আকাঙ্ক্ষার প্রতি মানে শ্রদ্ধা রেখে তারা তাদের কাজগুলো পরিচালনা করবেন। রাষ্ট্রের সংস্কার চলবে এবং এই যে মাহিন যে তাদের যে প্রত্যাশার কথাটা বলছেন সেটাও তারা মাথায় রাখবেন। এবং একটা আস্থার বিষয় হলো মানে বা স্বস্তির বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম আলোর সাথে তার যে দীর্ঘ মানে ইয়েটা দিয়েছেন, সেইখানে তিনি একটা কথা বলেছেন যে দেশের মানুষের কিন্তু একটা নির্বাচনও প্রত্যাশা। তারা বলেছেন যে সংস্কার করে নির্বাচনের জন্য আমরা হবে তা না, সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে, দুটো যুগপৎভাবে চলবে এবং একটা সময়ে যখন নির্বাচনের মতো পরিবেশ তৈরি হবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই যে এই সরকারের প্রতি মানুষ যেন বিরূপ হয়ে আরেকটা আন্দোলন না করে মানে এরকম করতে হয়, সেইটা যদি হয় তাহলে জাতির জন্য অনেক দুর্ভাগ্য হবে, এটা আমরা চাই না কোনোভাবেই। জি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের তিনজনকেই আপনাদের মাহিনের কাছ থেকে আরেকটু শুনতে চাই যে
2 মাস তো চলে গেল, আগামী আমরা যদি বলি 1 মাস বা আগামী 2 মাসে আপনারা সরকারের কি অগ্রগতি চান, খুব ছোট করে এক বাক্যে যদি বলেন। আমরা চাই এই সরকার বৈষম্যবিহীন যে বাংলাদেশ, সেই বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য রাষ্ট্রের যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কার করবে। এবং স্যার যেরকম বললেন যে দ্রুততম সময়ের মধ্যে যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের কথা বলছে, একটি নির্বাচনী রোডম্যাপও তারা দিতে পারবে, এটাই আমার বিশ্বাস। জি সৌরভ ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তো এই আন্দোলন, এই সংগ্রামটির সফল পরিণতি পেল। সেক্ষেত্রে আমি বলবো যে বৈষম্যের প্রধান বৈষম্য যে জায়গা, অর্থনৈতিক বৈষম্য। এখনও 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমরা তাদেরকে দারিদ্র্য সীমার নিচে বাস করে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো, বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী দেশ গঠন করব, এটি হবে না। সুতরাং কত কম সময়ে তাদেরকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে যাব, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম যে মৌলিক চাহিদা সেটি পূরণ করতে হবে, সেটাই হবে। ডক্টর সিদ্দুর রহমান। ওই একই সুরে, তাদের সুরেই আমি মানে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা আসলে যে বৈষম্যহীন সমাজের কথা বলছি সেটা শুধুমাত্র রাজনৈতিক বৈষম্য না, শিক্ষাক্ষেত্রে বৈষম্য না, সমাজের সামগ্রিক ক্ষেত্রে আমাদের যে বৈষম্য, এবং সেখানে মোটা দাগে যেগুলো আমাদের জন্য অগ্রাধিকার ভিত্তিক দরকার দূর করার। কারণ এই সরকার অনন্তকালও থাকতে পারবে না এবং সব সংস্কার করতে পারবে না, এবং অব্যাহত যেহেতু সংস্কার কার্যক্রমটা এটা অব্যাহত গতিতে চলে, সেই রকম একটা পরিবেশ তৈরি করে রাজনৈতিক সরকারের হাতে। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দুর রহমান, ধন্যবাদ সৌরভ হাসান, এবং ধন্যবাদ জানাচ্ছি মাহিন সরকার আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। CSRM জনতন্ত্র গণতন্ত্রে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবারও আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন।